হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার গল্পগুলো শুনে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ তা আমি কখনো ভুলতে পারবো না। বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের শরীর ও মনকে ফুরফুরে করতে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমার নাম কিয়া। ফুলশয্যার রাতে যখন আমি ঘোমটা টেনে লজ্জাবনত মুখে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার স্বামী ঘরে প্রবেশ করলেন। তিনি আমার সাথে কোনো কথা না বলে প্রথমে ঘরের আলো নিভিয়ে দিলেন এবং আমার কাছে এসে আমার অবগুণ্ঠন সরিয়ে দিলেন। এরপর এক এক করে আমার শরীর থেকে সমস্ত অলংকার খুলতে শুরু করলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে কথা বলছো না কেন, আর ঘরে ঢুকেই আলোটা কেন নিভিয়ে দিলে, তখন তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আজ রাতে তো সব কাজ আলো নিভিয়েই হবে। কিন্তু তার কণ্ঠস্বর শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই কণ্ঠস্বর আমার পরিচিত মনে হলো না। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি আমার স্বামী নন। আমি দ্রুত তাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালাতেই লোকটিকে দেখে আমার মাথা ঘুরে গেল। কারণ যে আমাকে কিছুক্ষণ আগে জড়িয়ে ধরেছিল সে আমার স্বামী ছিলই না, সে ছিল আমার স্বামীর বন্ধু ফুলশয্যার। রাতে আমার স্বামীর জায়গায় অন্য কেউ কিভাবে আসতে পারে? আর কেনই বা আমার সাথে বাসর রাত কাটাতে এসেছিল? আমার জীবনের এই নির্মম সত্য কাহিনী শুনলে আপনারা হয়তো নিজেকে কাশবনে নিয়ে যেতে চাইবেন। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম। আমার নাম কিয়া। আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। কলেজ জীবন শেষ হবার পরেই আমার জন্য একটি খুব ভালো বিয়ের প্রস্তাব আসে। পাত্রটি সরকারি চাকরিজীবী ছিলেন। তাই আমার বাবা তার প্রতিষ্ঠিত ভবিষ্যৎ এবং স্বনামধন্য পরিবারের কথা ভেবেই এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। আমার বিয়ের জন্য বাবা অনেক দামি গহনা ও পোশাক কিনেছিলেন। বিয়ের আগের দিন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করে বলেছিলেন, আমাদের একমাত্র মেয়েকে আমরা রানীর মতো সাজিয়ে বিদায় দেব। মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখব না। কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসি, যার শাস্তি আমাকে আজও ভোগ করতে হচ্ছে। যদিও ঘটনাটি 4 মাস আগের, কিন্তু আমার জীবনে যে কলঙ্কের ছাপ লেগেছে তা হয়তো কখনো মুছবে না। আসলে বিয়ের আগের রাতে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে পালানোর আগে বাবা মায়ের জন্য একটি চিঠি রেখে যাই। তাতে লিখেছিলাম, বাবা মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যাকে ভালোবাসি তার সাথেই ঘর বাঁধতে চাই। আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে আমি মিন্ময়কে ভালোবাসি, তোমরা আমার বিয়ে মিন্ময়ের সাথে দিতে চাওনি। আসলে বিয়ের আগের রাতে আমার প্রেমিক মিন্ময়ের হাত ধরে আমি অজানার পথে পা বাড়িয়েছিলাম। এমন নয় যে আমার প্রেমের কথা বাবা মাকে জানাইনি। আমি বেশ কয়েকবার আমার প্রেমিকের ব্যাপারে তাদের বলেছিলাম, কিন্তু আমার বাবা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে তার সাথে আমার বিয়ে কখনই দেবেন না। কারণ আমার প্রেমিক বেকার ছিল এবং অনাথ ছিল। তাই বাবা আগে থেকেই বলে দিয়েছিলেন এমন একটি ছেলের সাথে আমার বিয়ে কিছুতেই সম্ভব নয়। আমি প্রথমে বাড়ি থেকে পালাতে রাজি ছিলাম না, কিন্তু আমার প্রেমিকের কথায় বিশ্বাস ও ভরসা করে আমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। সেদিন রাতে যখন আমার বাবা মা ও সমস্ত আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়েছিল, তখন সবার চোখের আড়ালে আমি বিয়ের সমস্ত সোনার গয়না ও কিছু নগদ টাকা নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার প্রেমিকের কথা মতো আমি স্টেশনে গিয়ে হাজির হই। সেখানে গিয়ে দেখি আমার প্রেমিক মিন্ময় আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার হাত ধরে ভয় জড়ানো গলায় বললাম, মিন্ময়, আমার খুব ভয় করছে। আমরা এভাবে বাড়ি থেকে পালিয়ে এসে ঠিক কাজ করছি তো তখন মিন্ময় আমাকে ভালোবেসে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমরা তো কোনো অন্যায় করছি না। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চাই। এতে ভয়ের কি আছে? তোমার বাবাকে তো আমি অনেকবার আমাদের সম্পর্কের কথা জানিয়েছি, কিন্তু তিনি রাজি হননি। তাই পালিয়ে বিয়ে ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। তুমি একদম ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি। বিয়ের পর আমরা সুখী সংসার করব। একবার বিয়ে হয়ে গেলে দেখবে তোমার বাবাও আমাদের মেনে নিতে বাধ্য হবেন। এই কথাগুলো বলে আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওদিকে আমার বাড়িতে তখন কত অতিথি, কত আত্মীয় স্বজন আমার বিয়ের অনুষ্ঠানে আনন্দ উল্লাসে ব্যস্ত ছিল। আর এদিকে আমি সবার চোখে ধুলো দিয়ে বাবা মার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সেদিন বাড়ি থেকে পালিয়ে এসে আমি জীবনে কত বড় ভুল করতে চলেছি। পালিয়ে আসার পর আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেল। তার বাড়িটা খুব ছোট ছিল। বাড়ির পাশের এক বৌদিকে সাক্ষী রেখে আমরা একজন পণ্ডিতের সামনে এক মন্দিরে একে অপরকে বিবাহ করেছিলাম। আমার স্বামীর এক প্রিয় বন্ধু আমাদের বিয়ের অনেক ছবিও তুলেছিল।
সেখানে যাওয়ার পর আমার স্বামী এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় করিয়ে দেয়া। আমাদের বিয়ের দিন শুধু সেই বৌদি এবং ওই লোকটি আমাদের শুভকামনা জানিয়েছিলেন। আমার স্বামী লোকটিকে জড়িয়ে ধরে বলেছিল, কেয়া এনে হলেন আমার সবকিছু, আমার বস জনাব সজীব, আজ শুধু এনার জন্যেই আমি বেঁচে আছি। উনি না থাকলে আমি হয়তো না খেয়ে মরে যেতাম। ওই লোকটি নাকি আমার স্বামীকে আর্থিকভাবে অনেকবার সাহায্য করেছে। আমার স্বামীর পাশের বাড়ির সেই বৌদিও খুব ভালো মানুষ ছিলেন। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর ভাবি আমাকে বলেছিলেন, কেয়া তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি নিঃসন্দেহে আমার বাড়িতে চলে আসবে। এরপর বৌদি ও আমার স্বামীর বস এবং বন্ধু নিজেদের বাড়ির দিকে চলে গেল। রাতের বেলায় যখন আমি ঘরে ঘুমটা টেনে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখন একদিকে যেমন আমি প্রেমিককে পেয়ে খুশি ছিলাম, তেমনি অন্যদিকে বাবা মাকে ঠকানোর জন্য মনে অনেক দুঃখ ছিল। কারণ সেদিন আমার বিয়ের দিন ছিল তা, এবং এতক্ষণে হয়তো সবাই জেনে গিয়েছিল যে আমি বাড়ি থেকে পালিয়েছি। এতে আমার বাবা মায়ের সম্মানহানি হবে। অনেক চেষ্টার পর যখন ওই সব চিন্তা মাথা থেকে সরিয়ে আমার স্বামীর কথা ভাবছিলাম, ঠিক তখনই ঘরের ভেতরে কেউ একজন প্রবেশ করল। আমি ধরে নিয়েছিলাম যে নিশ্চয়ই আমার স্বামী ঘরে ঢুকেছে। তখন রাত প্রায় ৮টা বাজে। ঘরে ঢোকার সাথে সাথেই সে প্রথমে ঘরের আলো নিভিয়ে দিয়েছিল। আমি মুখে ঘুমটা দিয়ে থাকায় তার মুখ দেখতে পাইনি। এরপর সে আমার কাছে এসে আমার মুখের ঘুমটা সরিয়ে আমার গয়নাগুলো খুলতে শুরু করলে আমি খুশি হয়ে বলেছিলাম, তুমি ঘরে ঢুকে আলোটা কেন বন্ধ করে দিলে? আমার সাথে দুইটা কথা বলবে না? তখনও সে চুপচাপ ছিল, আর আমি একাই কথা বলে যাচ্ছিলাম, কিন্তু সে একটিও কথা বলেনি। এরপর লোকটি যখন আমার শরীরের কাপড় সরাতে শুরু করে তখন আমি একটু রেগে গিয়ে বললাম, তখন থেকে তো আমি একাই কথা বলে যাচ্ছি, আর তুমি চুপ করে আছো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তখন সে আমাকে জড়িয়ে ধরে আমার কানে এসে ফিসফিস করে বলল, কথা বলে আর কি হবে, এখন যা করার আছে চলো সেটা করি। তার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ আমি আমার স্বামীর কণ্ঠস্বর খুব ভালোভাবেই চিনতে পারতাম। আমি বুঝতে পারলাম এই লোকটি আমার স্বামী নন, অন্য কেউ। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং লোকটিকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালাতেই লোকটিকে দেখা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ সে আমার স্বামী ছিল না, সে ছিল আমার স্বামীর বস জনাব সজীব, যাকে আমার স্বামী নিজের সবকিছু মনে করত। আমি লোকটিকে প্রচণ্ড রেগে গিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? আর আপনি আমার স্বামীর টোপর পরে আছেন কেন? আমার স্বামী কোথায়? এই কথা বলে আমি যখন দ্রুত দরজা খুলে বাইরে যাচ্ছিলাম তখন ওই লোকটি আমার পিছন পিছন ছুটতে শুরু করল। আমি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখি আমার স্বামী তার ছোটবেলার বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছে আর মদ্যপান করছে। আমি তার কাছে গিয়ে বললাম, এসব কি হচ্ছে? তুমি এখানে বসে আছো আর তোমার বস আমার সাথে অশ্লীল আচরণ করার চেষ্টা করছিল। আমার স্বামী তখন হেসে বলল, কোথায় কি হচ্ছে? আমি বললাম, তোমার বস আমাকে খুব খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেছে এবং আমার সাথে বাসরাত কাটাতে চেয়েছিল। এরপর আমার স্বামী যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অনেক জোরে হেসে আমার মুখে হাত বুলিয়ে বলল, দেখো আমার প্রিয়তমা, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার মাধ্যমে টাকা রোজগারের জন্য। এই আমার বস তোমার সঙ্গে একটা রাত কাটানোর জন্য আজ আমাকে 30,000 টাকা দিয়েছে। এইভাবেই আমি তোমাকে দিয়ে ব্যবসা করব আর খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। ওই জন্যই তো তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে এখানে নিয়ে এসেছি। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। স্বামীর সব কথা শুনে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি তখন স্বামীর হাতে পায়ে ধরে বললাম, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্যই তো আমি আমার বাবা মাকে ঠকিয়ে বাড়ি ছেড়ে তোমার সাথে চলে এসেছি। স্বামী তখন অট্টহাসি হেসে তার বসকে বলল, মালিক নিয়ে যান আপনার শিকারকে, আপনি ঘরের ভেতরে গিয়ে যা খুশি তাই করুন, আমার তাতে কিছু যায় আসে না। আমার শুধু টাকার দরকার। স্বামীর কথা শোনার পর যখন আমি সেখান থেকে পালানোর চেষ্টা করলাম তখন তার বস জোর করে আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। সেই মুহূর্তে আমি বুদ্ধি করে লোকটার হাতে কামড় বসিয়ে দিলাম এবং কোনোমতে নিজেকে ছাড়িয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে এসে পৌঁছালাম। সেই চায়ের দোকানের কাকুকে আমি অনেক অনুরোধ করে বললাম যেন তিনি আমাকে তার ফোনটা একবার দেন যাতে আমি বাড়িতে ফোন করতে পারি। সেই কাকু আমার কান্না দেখে দয়া করে আমাকে তার ফোনটা দিলেন। আমি ফোনটা পেয়েই আমার বাবাকে ফোন করলাম। বাবা ফোনটা ধরতেই আমার কান্নার আওয়াজ শুনে খুব রেগে বিয়ে বললেন, তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমাদের মান সম্মান সব নষ্ট করে আজ আমাদের কাছে সাহায্য চাইছিস। তুই আমাদের জন্য মরে গেছিস।
আমাদের কোনো সন্তান নেই। আমরা নিঃসন্তান। খবরদার আমাকে বা তোর মাকে আর কোনোদিন ফোন করে বিরক্ত করবি না। এই কথা বলে আমার বাবা ফোনটা কেটে দিলেন। আমি তখন বুঝতে পারছিলাম না যে কি করব। আমি দ্রুত সেখান থেকে পালিয়ে পাশের বাড়ির সেই বৌদির কাছে গেলাম। আমি বৌদির বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমার স্বামীও সেখানে এসে হাজির হল। সে আমার হাত ধরে জোর করে আমাকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার নাটক করতে লাগল। তখন আমি বৌদিকে সব সত্যি কথা খুলে বললাম যে আমার স্বামী আমার সাথে কী ধরনের প্রতারণা করেছে। সবকিছু শোনার পর বৌদি আমার স্বামীকে বললেন, রাকেশ, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমার স্বামী পুলিশের নাম শুনে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে আমাকে হুমকি দিয়ে বলল, জান, তুমি কতদিন এখানে লুকিয়ে থাকবে? তোমাকে তো আমার কাছে ফিরে আসতে হবে। কারণ আমি তোমার স্বামী। সেদিন আমি বৌদির বাড়িতেই থেকে গেলাম। সেখানে 2 দিন থাকার পর আমি আবার বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু বাবা আমাকে আর গ্রহণ করতে রাজি ছিলেন না। ওদিকে বৌদির বাড়িতে 6-7 দিন থাকার পর একদিন রাতে বৌদির স্বামীও আমার উপর খারাপ নজর দেয়া। আমি তখন চিৎকার করে বৌদিকে সবকিছু জানিয়ে দিই যে তার স্বামী কিভাবে আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছে। সেদিন বৌদিদি আমাকে জোর করে একটা বাসে তুলে দিয়ে আমার বাড়িতে নিয়ে আসেন এবং আমার বাবার হাত জোট করে বলেন, কাকু, দয়া করে আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিন। ও আবেগের বশে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু ওকে যদি আপনারা এভাবে একা রাস্তায় ছেড়ে দেন তাহলে এই সুযোগ সন্ধানী সমাজকে ছিন্নভিন্ন করে ফেলবে। কিন্তু আমার বাবা আমার মুখ দেখা মাত্রই আমার গালে একটা থাপ্পড় মারলেন আর বললেন, এই মেয়েকে আমি কোনোদিন গ্রহণ করব না। এই মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি বাইরে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমাকে লোকে কত বাজে কথা শুনতে হয়। আমি তখন কাঁদতে কাঁদতে নিজের ভুল বুঝতে পেরে বাবার পা ধরে ক্ষমা চাইলাম। ওদিকে আমার মা আমার কষ্ট দেখে নির্বেকে দিয়ে যাচ্ছিলেন। বাবা যখন আমাকে আবার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন তখন বৌদিদি আমার বাবার সামনে হাত জোট করে বললেন, কাকু, আপনি কি আপনার জীবনে কোনো ভুল করেননি? ঠিক সেইভাবেই আপনার মেয়েও হয়তো আবেগের বশে একটা বড় ভুল করে ফেলেছে, কিন্তু ওকে অন্তত নিজের ভুলটা শোধরানোর একটা সুযোগ তো দিন। ও যে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইছে, এটাই তো অনেক বড় ব্যাপার। মানুষ মাত্রই ভুল করে, তাই আপনার মেয়েকে একটা সুযোগ দেন, নইলে এই মেয়েটার কোনো গতি হবে না। এই নোংরা সমাজের লোভী মানুষগুলো আপনার মেয়েকে ছিঁড়ে খাবে। তখন কি আপনার ভালো লাগবে? দয়া করে আপনার মেয়েকে একটা সুযোগ দিন। বৌদিদের কথা শুনে আমার বাবার চোখ দিয়েও জল পড়তে শুরু করেছিল। আমি আর থাকতে না পেরে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাও আমাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিলেন। এরপর আমি ও আমার বাবা মিলে আমার সেই প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা করি এবং তাকে জেলে পাঠাই। সে আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করে আমাকে দিয়ে ব্যবসা করানোর চেষ্টা করেছিল। এখন সেই শয়তান জেলেই আছে, আর আমি আমার বাবা মায়ের সাথে আছি। আমি জানি আমি যত বড় ভুল করেছি সেই ভুলের ক্ষত হয়তো আমার সারা জীবনেও শুকাবে না। তাই দয়া করে আবেগের বশে তোমরাও কোনো অচেনা অজানা ছেলের জন্য বাবা মাকে ঠকিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেও না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের সাথে ধরুন যেন এমন মজার মজার গল্পগুলো তারাও শোনে। ভালো থাকবেন সকলে। কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে।